তেমনি আমরা লড়ে চলেছি সুপ্রিম কোর্টে। প্রাথমিক পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টও সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা ও সুরক্ষা ব্যবস্থার অপর্যাপ্ততা নিয়ে রাজ্যের পদক্ষেপ যে সন্তোষজনক নয় তাই মন্তব্য করেছে। যথাযথ সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত না হলে হাসপাতাল বা মেডিকেল কলেজগুলিতে ভয়ের পরিবেশ বজায় থাকলে আমাদের অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার পরিস্থিতিতে তৈরি হচ্ছে না, একথাও আমরা আরও একবার মনে করিয়ে দিতে চাই সবাইকে, রাজ্য সরকারকেও। সরকারি হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের যথাযথ সুরক্ষার জন্য ও ভয়ের পরিবেশ নির্মূল করার উদ্দেশ্যে আমরা আমাদের দাবিগুলি নিয়ে আজ সকালেই মুখ্য সচিবকে মেল করেছিলাম। আমরা প্রথমেই একথা মনে করিয়ে দিতে চাই যে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে নারী কর্মী সহ সমস্ত স্বাস্থ্যকর্মীর সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত না হলে আমরা জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে ভীতি বোধ করছি। সে কারণেই যখন আমরা আমাদের 5 দফা দাবি সরকারের কাছে পেশ করেছিলাম, তখন আমাদের 4 নম্বর ও 5 নম্বর দাবিতে স্পষ্টভাবে এই দাবিগুলির উল্লেখ করেছিলাম এবং এই দাবিগুলি পূরণ হওয়া ব্যতি রেখে আমাদের কর্মবিরতি ও অবস্থান প্রত্যাহারে অপারগতার কথাও আমরা জানিয়েছি। আসলে ঠিক কি চাইছি আমরা? অনেকের কাছেই, সম্ভবত সরকারের কাছেও এই প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। আমরা তাই দ্ব্যর্থহীন ভাষাতে আমাদের দাবিগুলিকে সবার কাছে স্পষ্ট করছি। 1, আমরা চাইছি প্রত্যেকটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম, আলাদা বাথরুম, প্রতিটি রেস্টরুমের সামনে সিসিটিভি, যথাযথ নিরাপত্তা কর্মী, প্রতিটি অনকল রুমে প্যানিক বাটন, প্রতিটি হাসপাতালের ফাঁড়িতে যথাযথ সংখ্যাতে নারী পুলিশ কর্মী নিয়োগ করার ব্যবস্থা করা হোক। হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে যৌন হেনস্থা প্রতিরোধে প্রতিটি জায়গাতে আমরা পশ 2013 অনুযায়ী আইসিসি গঠন করার দাবিও জানাচ্ছি। কলেজ স্তরে এই প্রতিটি দাবিকে বাস্তবে রূপায়ণ করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে কলেজ ভিত্তিতে টাস্কফোর্স গঠন করার দাবি জানছি। এই প্রতিটি টাস্কফোর্সে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব রাখতে হবে, এও আমাদের দাবি। 2, আমরা বারংবার উল্লেখ করেছি শুধুমাত্র উপরে উল্লেখিত ব্যবস্থাগুলি যথেষ্ট নয়। প্রকৃত অর্থে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে রোগী পরিষেবার সাথে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যাপারটি অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যথাযথ রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে, সরকারি হাসপাতালের বর্তমান পরিস্থিতির ব্যাপক সংস্কার না করা গেলে জুনিয়র ডাক্তার সহ নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রশ্নটিও বারবার প্রশ্নের মুখে পড়বে। হাসপাতালগুলিতে বেড নিয়ে যে দুর্নীতি, তা নির্মূল করার আশু প্রয়োজন প্রতিটি হাসপাতালে ডাক্তার ছাড়াও যথেষ্ট সংখ্যাতে নার্স, স্বাস্থ্যকর্মীদের স্থায়ী ভিত্তিতে নিয়োগ করা। আমরা তাই দাবি তুলেছি একটি কেন্দ্রীয় রেফারাল সিস্টেমকে গড়ে তোলার, যাতে প্রতিটি হাসপাতালে কোন বিভাগে কোন সময়ে কটি বেড খালি আছে সেই তথ্য সকলে জানতে পারেন। রোগীদের হয়রানি বন্ধ করা যায়, যাতে নির্মূল করা যায় হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গড়ে ওঠা দালাল চক্রগুলিকে। আমরা দাবি করছি প্রতিটি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যথাযথ পরিমাণে কর্মী নিয়োগ করতে হবে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বদলে স্থায়ী কর্মী নিয়োগের পদক্ষেপ নিতে হবে সরকারকে। সমস্ত স্তরের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলির পরিকাঠামোকে ঢেলে সাজাতে হবে। রক্ত পরীক্ষা থেকে অন্যান্য যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পরিকাঠামো যথাযথভাবে গড়ে তুলতে হবে সরকারকে। এই দাবিও আমরা তুলেছি। এর জন্য জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সহ টাস্কফোর্স গড়ার দাবি আমরা জানাচ্ছি। আমরা চাই একটি জনমুখী স্বাস্থ্য ব্যবস্থা। আমরা চাইছি একটি উন্নততর সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। বাস্তবিকভাবেই আপামর সাধারণ মানুষের স্বার্থই আমাদের স্বার্থ, একথা আমরা ব্যর্থহীনভাবে রাজ্য সরকারকে জানিয়ে দিতে চাইছি। 3, আমরা আমাদের 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম প্রতিটি কলেজে ভয়ের রাজনীতিকে বন্ধ করতে হবে। প্রতিটি কলেজে এ ধরনের ঘটনা যারা ঘটিয়ে চলেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়ে তোলার দাবি তুলছি। তাদের বিরুদ্ধে তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হওয়ার জন্য প্রতিটি স্তরে একটা কমিটি করা। এই প্রতিটি কমিটিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। আমরা শুধু একথাও মনে করিয়ে দিতে চাই,
যারা শুধুমাত্র কলেজে এই কাজগুলো করেছে তাই শুধু নয়, প্রয়োজন প্রতিটি হাসপাতালে এবং মেডিকেল কলেজে গণতান্ত্রিক পরিসরকে বিস্তৃত করা। এই জন্য প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনগুলিকে স্বীকৃতি দিতে হবে, প্রতিটি মেডিকেল কলেজকে স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচন করাতে হবে, প্রতিটি হাসপাতালের সর্বোচ্চ নীতি নির্ধারক যে কমিটি, সেটা কলেজ কাউন্সিল কমিটি অথবা রোগী কল্যাণ সমিতি বা আইসিসি, প্রত্যেক জায়গায় নির্বাচিত জুনিয়র ডাক্তার ও ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। এর সাথে সাথে হাউস স্টাফশিপ নিয়োগের ব্যাপারে শাসক দলের যে ব্যাপক দুর্নীতি প্রত্যেকটি মেডিকেল কলেজে চলে তা বন্ধ করতে হবে। আমরা দাবি তুলছি স্বচ্ছ প্রক্রিয়াতে স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। বর্তমানে এই নিয়োগ প্রক্রিয়াতে যে দুর্নীতি ও স্বজন পোষণ চলে অবিলম্বে তা বন্ধ করতে হবে। এই দাবিগুলিকে সামনে রেখে আমরা জুনিয়র ডাক্তাররা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আশা রাখছি আলোচনার মাধ্যমে সরকারের সদর্থক পদক্ষেপের, আমাদের উপরিলিখিত যে দাবিগুলির ভিত্তিতে সরকারের দিক থেকে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি ব্যতি রেখে আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ও কর্মবিরতি প্রশ্নে কোনো পদক্ষেপ এখনই নিতে পারছি না, একথা আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাইছি। আজ বিচারের 40 দিন কেটে গেলেও অভয়ার বিচারের দাবিতে আমরা রাজপথ থেকে সুপ্রিম কোর্টে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের সহকর্মীর বিচার আমরা ছিনিয়ে আনবই। আপামর জনসাধারণের কাছে এই আমাদের প্রতিশ্রুতি। তাই জন্য আমরা আম জনসাধারণের কাছে আমরা দাবি করছি এই আন্দোলনকে আরো তীব্রতর করে তুলুন। ধন্যবাদ। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক নবান্নে সন্ধ্যে 6:30টার সময় বৈঠকের ডাক দিয়েছেন তারা এবং সাধারণ মানুষের জন্য কাজে ফেরার আবেদন মুখ্য সচিব মনোজ পান্থের। নবান্নে সন্ধ্যে 6:30টায় বৈঠকের ডাক এবং এর আগে আন্দোলনকারীরা তারা সাংবাদিক বৈঠক করলেন। আপনাদের জানিয়ে রাখি, নবান্নে সন্ধ্যে 6:30টায় বৈঠকের ডাক আর এর আগে সাংবাদিক বৈঠক করলেন এই আন্দোলনকারীরা এবং তারা বিষয়টি যেটা বললেন যে হাসপাতালে এবং মেডিকেল কলেজে নিরাপত্তার ব্যাপারে সরকারের যা এখনো পর্যন্ত পদক্ষেপ তা যথাযথ নয় এবং সেই সঙ্গে স্বাস্থ্যকর্মী সহ ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে এমনটাও তাদের দাবি রয়েছে এবং স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে, অর্থাৎ ডাক্তার এবং নার্স সহ যে স্বাস্থ্যকর্মীর যে নিয়োগ তা একেবারেই স্থায়ীকরণ নিয়োগ চায় তারা এবং এই সমস্ত কিছু দাবি রেখে আজ তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন সন্ধ্যে 6:30 নাগাদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যে 6:30 নাগাদ মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে বৈঠক করবেন আন্দোলনকারীরা এবং তার আগে তারা সাংবাদিক বৈঠক করলেন, বেশ কিছু দাবি দেওয়ার কথা বললেন। ঠিক কি জানতে পারছো? সেখানে কিন্তু স্পষ্টতই বলা হয়েছে যে টাস্ক ফোর্স নিয়ে পুরো বৈঠক হবে এবং টাস্ক ফোর্সে তারা কি কি করতে চাইছেন, কি কি করণীয় রয়েছে নিরাপত্তার বিষয় নিয়ে, যেটা ছাত্ররাও কনসার্ন যে নিরাপত্তার বিষয়টা কতদূর কি হয়েছে এবং নিরাপত্তার বিষয়গুলো কিভাবে কি দেখা হচ্ছে, কোন কোন জায়গায় কি কি নিরাপত্তার বিষয় করা হবে, সিসিটিভি কোথায় লাগানো হবে। কারণ কিছুদিন আগেই যখন এই ঘটনা ঘটে তারপরেই কিন্তু প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে রিভিউ চাওয়া হয়েছিল। প্রত্যেকটা কলেজ থেকে যে রিভিউ এসেছিল সেই রিভিউ নিয়ে স্বাস্থ্য দপ্তর এবং মুখ্য সচিব বৈঠক করে প্রত্যেকটা জায়গায় কি কি করণীয় সেই হিসাবে কিন্তু 100 কোটি টাকা স্যাংশন করা হয়। সেই 100 কোটি টাকা স্যাংশনের উপর দাঁড়িয়ে তারা বিভিন্ন কলেজে কোন কোন জায়গায় সিসিটিভি করা হবে সেই সব রুট ম্যাপ গুলোও তৈরি করা হয়েছিল এবং সেই হিসাবে কাজও শুরু হয়েছে। আজকে এই নিয়ে যথারীতি 12:30টার সময় নবান্নে একটি বৈঠক করেন মুখ্য সচিব। সেখানে টাস্ক ফোর্সে সবাই ছিল, নিরাপত্তার কিছু এজেন্সিও ছিলেন এবং এইখানেই কিন্তু এই বিষয়ে আলোচনা হয় এবং সেখানে স্পষ্টতই মুখ্য সচিব একটা কথা স্পষ্ট বলে দিতেন যে কোনো রকম ভাবেই কোনো কাজে ঢিলেমি বরদাস্ত করা হবে না এবং এই ঢিলেমি না দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন করতে হবে। কি কি কাজের মধ্যে রয়েছে, যার ভেতরে সিসিটিভি লাগানো থেকে আরম্ভ করে তাদের আলাদাভাবে রেস্টরুমের ব্যবস্থা করা, তাদের নিরাপত্তা কর্মী সেখানে দেওয়া,
সেই নিরাপত্তা কর্মী কিরকম হবে, সেই বিষয়গুলো নিয়ে তাদের ট্রেনিং এর ব্যবস্থা কি করা হবে, কোন কোন জায়গার নিরাপত্তা কর্মী থাকবেন, কি থাকবেন, এই পুরো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যেগুলো জুনিয়র চিকিৎসকরা আসলে তারপরে তাদেরকে এই পুরো বিষয়টি বলা হবে বলে মনে করা হয়। দীপ্তিমান, আজকের এই বৈঠকে মুখ্য সচিব ছাড়াও প্রশাসনিক ভাবে আর কাউকে কি দেখা যাবে? দেখো, মুখ্য সচিবের সঙ্গে তিনি বৈঠক করবেন, তারা বৈঠক করবেন বলেছেন জুনিয়র চিকিৎসকরা। সুতরাং এখানে মুখ্য সচিব থাকবেন এবং যেহেতু টাস্কফোর্স নিয়ে আলোচনা হবে, সুতরাং টাস্কফোর্সের যারা প্রতিনিধিরা রয়েছেন, যারা রয়েছেন পূর্ত দপ্তরের সচিব, স্বাস্থ্য সচিব, ডিজি থেকে আরম্ভ করে যারা যারা টাস্কফোর্সের মেম্বার রয়েছেন, তারা সকলেই থাকবেন বলে মনে করা হয়। বেশ, অনেক ধন্যবাদ দীপ্তিমান তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর। জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আবারও যে খবরের দিকে নজর রাখবো, মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা তারা কিন্তু বৈঠক করবেন, এই খবর আপনাদের জানিয়েছিলাম। সন্ধ্যে 6:30 নাগাদ এই বৈঠক রয়েছে। আজ তারা এই বৈঠকের জন্য যাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, মুখ্য সচিবের সঙ্গে বৈঠক রয়েছে জুনিয়র ডাক্তারদের, যারা এখনো পর্যন্ত কর্মবিরতিতে রয়েছেন। বেশ কিছু দাবি দাবা নিয়ে তারা আজও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন। সাধারণ মানুষের জন্য কাজে ফেরার আবেদন করেছেন মুখ্য সচিব মনোজ পান্থ এবং তাদের বেশ কিছু দাবি রয়েছে এমনটা জানিয়েছেন অন্যদিকে আন্দোলনকারীরাও। এবং বেশ কিছু দাবি নিয়ে মূলত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নিরাপত্তার যে দাবি তারা সামনে রেখেছেন, সেই দাবিগুলিকে সামনে রেখে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক আজ। দেখতে পাচ্ছেন সেই ছবি, তারা বাসে উঠছেন, মুখ্য সচিবের সঙ্গে বৈঠক রয়েছে তাদের। দেখতে পাচ্ছেন সেই ছবি, জুনিয়র ডাক্তারেরা তারা আজ মুখ্য সচিবের মনোজ পান্থের সঙ্গে বৈঠক করবেন এবং নবান্নে এই বৈঠক রয়েছে। আর কিছু সময়ের পর এই বৈঠক শুরু হবে। আপনারা দেখাচ্ছিলাম সেই ছবি, যেখানে বাসের মধ্যে উঠছেন জুনিয়র ডাক্তারেরা, তারা এই বাসে করেই পৌঁছে যাবেন নবান্নে এবং সেখানেই মনোজ পান্থের সঙ্গে বৈঠক হবে, অর্থাৎ মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হবে। আরো বিস্তারিত বলতে পারবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমি নবান্নর সামনে রয়েছি। সেখানে যেমন ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয় নবান্ন চত্বর, তেমনটাই কিন্তু করা হয়েছে। গত কয়েকদিন আমরা যেটা দেখেছি সেটা। হ্যাঁ, শোনা যাচ্ছে রিয়া। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যেমনটা বলছিলেন রিয়া, শোনা যাচ্ছে। আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এই বৈঠক শুরু হয়ে যাবে। আমাদের প্রতিনিধি রয়েছেন একেবারে নবান্নের সামনে থেকে, আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন। যাবো রিয়ার কাছে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে জুনিয়র ডাক্তারেরা তারা বাসে চাপছেন এবং এই বাস পৌঁছে যাবে নবান্নে এবং নবান্নে বৈঠক রয়েছে সন্ধ্যে 6:30 নাগাদ। এবং ইতিমধ্যেই এই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। নবান্ন চত্বরে টানটান নিরাপত্তা রাখা হয়েছে। নবান্নে সন্ধ্যে 6:30 নাগাদ বৈঠকের ডাক। জুনিয়র ডাক্তারেরা মুখ্য সচিবের সঙ্গে আজকে মুখোমুখি বসবেন এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্য সচিব মনোজ পান্থ কথা বলবেন। এবং যেমনটা বলেছিলেন, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছিল, তাদের যে 5 দফা দাবি ছিল, সেই 5 দফা দাবির মধ্যে শেষ যে দুটি দাবি ছিল, সেই দুটি দাবি থেকে সরকারের পক্ষ থেকে যথাযথ কোনো সমাধান মেলেনি এবং সেই কারণেই তারা এখনো পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং আজকে মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে তারা সরাসরি বসতে চেয়েছেন এবং সন্ধ্যে 6:30 এই বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই মুহূর্তে যে নবান্নের যে বৈঠক, সেই বৈঠক ঘিরে আন্দোলনরত চিকিৎসকেরা তাদের যে প্রস্তুতি, তার কি ছবি উঠে আসছে? আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক ছিলেন তারা ইতিমধ্যেই যে বাসে করে নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন, সেই বাসে তারা এসে বসেছেন এবং এখান থেকেই কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে এবং তারা রওনা হবেন।
মুখ্য সচিবের তরফে যে মেল পাঠানো হয়েছে, যে অনুরোধ জানানো হয়েছে তাদেরকে কর্মবিরতি প্রত্যাহার করার, কাজে ফেরার, এই সামগ্রিক বিষয় নিয়ে তারা কিছুক্ষণ আগেই কিন্তু নিজেদের মধ্যে গভর্নিং বডির বৈঠক করেছিলেন এবং সেই জিবি বৈঠকের পরেই তারা বেরিয়ে এসে সাংবাদিকদের যেটা জানিয়েছেন যে তারা মনে করছেন যে হাসপাতালের পরিকাঠামো এবং সুরক্ষার প্রশ্নে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এখনো সরকারি তরফে তাদের সরকারের যে অভিমত সেটা এখনো স্পষ্ট নয়। তার পাশাপাশি টাস্কফোর্সে প্রত্যেকটি হাসপাতালে টাস্কফোর্স থাকতে হবে, প্রত্যেকটি হাসপাতালে মেডিকেল কলেজে সেক্ষেত্রে রেস্টরুম রাখতে হবে, সিসিটিভির নজরদারি রাখতে হবে এবং সেই সঙ্গে স্বচ্ছভাবে নার্সিং স্টাফ এবং চিকিৎসকদের নিয়োগের ক্ষেত্রে বিষয়টিও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে। শুধু চুক্তি ভিত্তিতে নিয়োগ নয়, একেবারে স্থায়ী নিয়োগের বিষয়টিতেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে সরকারকে। এই সমস্ত দাবিও কিন্তু তারা রাখছেন। সেক্ষেত্রে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে। মুখ্য সচিবের সঙ্গে তাদের যে বৈঠক, সেই বৈঠকে তাদেরকে 6:30টার সময় যাওয়ার যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, সেই সময় ধরেই কিন্তু তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই মুহূর্তে একেবারে জিবি বৈঠকের পরে তারা বাসে এসে বসেছেন এবং সেখান থেকেই কিন্তু তাদের যে 30 জনের প্রতিনিধি দলকে ডাকা হয়েছিল নবান্নে আজকের বৈঠকের উদ্দেশ্যে, সেই বৈঠকের উদ্দেশ্যেই কিন্তু এই মুহূর্তে রওনা দিচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সত্য সুন্দর, আরো একটা বিষয় জানার চেষ্টা করব, তারা এখনো কর্মবিরতিতে থাকবেন বলে জানিয়েছেন। সেক্ষেত্রে মুখ্য সচিবের সঙ্গে তাদের বৈঠকের পর তাদের দাবি যদি মেনে নেওয়া হয়, তারা কি কর্মবিরতি থেকে প্রত্যাহার করবেন নাকি তারা কর্মবিরতিতেই থাকবেন, কিছু জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত তাদের কর্মবিরতি প্রত্যাহারের কোনো বিষয়ে কোনো রকম স্পষ্ট সিদ্ধান্ত কিন্তু তারা জানাননি। সেক্ষেত্রে আজকের আলাপ আলোচনা এবং সেক্ষেত্রে যে সমস্ত তাদের যে দাবিগুলো, সেই দাবির বাস্তবায়ন কতটা হচ্ছে সেই বিষয়টি তারা দেখেই তারা পরবর্তী ক্ষেত্রে যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। অনেক ধন্যবাদ সত্য সুন্দর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আন্দোলনরত চিকিৎসকেরা তারা নবান্নে যাবেন, মুখ্য সচিবের সঙ্গে তাদের বৈঠক রয়েছে এবং সেই কারণে তারা বাসে চাপছেন এবং এই বাস কিন্তু পৌঁছে যাবে নবান্নে সন্ধ্যে 6:30 নাগাদ। এই বৈঠক রয়েছে। আমরা এই খবরের দিকে নজর রাখবো, তবে জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।